হ্যালো, আমরা জেনারেল সায়েন্স ক্লাস যে শুরু করছি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং আপার প্রাইমারি টেটের জন্য। তো আমরা যে বিষয়গুলো মেইনলি আজকে ফোকাস করতে চলেছি সেটা হচ্ছে অ্যাসিড, ক্ষার, প্রশমন ও পিএইচ স্কেল, নির্দেশক, সালফিউরিক অ্যাসিডের ধর্ম এবং ব্যবহার, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ধর্ম এবং ব্যবহার, নাইট্রিক অ্যাসিডের ধর্ম এবং ব্যবহার, সোডিয়াম হাইড্রোক্সাইডের অক্সাইড এবং এর ব্যবহার বা এর ধর্ম এবং ব্যবহার। তো মেইনলি আমি এই টপিকগুলো আজকে আলোচনা করব। এটা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। সেরকম তোমরা যারা ক্লাস 9-10 এর ছাত্রছাত্রী, তোমরাও কিন্তু এই ক্লাসগুলো ফলো করতে পারো। তোমাদের এগুলো মোটামুটি জানলে উপকার হবে। যদিও 9-10 এর ক্লাসে আরেকটু ডিটেইলসে পড়তে হয়। তো কম্পিটিটিভ এক্সামের জন্য বা জেনারেল সায়েন্সের জন্য যেটুকু দরকার আমি এগুলো আলোচনা করছি। তো মোটামুটি এই ক্লাসটার করার পর এই অ্যাসিড ক্ষার সম্বন্ধে একটা ওভারঅল ধারণা তোমরা পেয়ে যাবে। তো শুরু করা যাক আমাদের ক্লাস। ১ম এ আমি আলোচনা করব অ্যাসিড এবং ক্ষার এই দুটো জিনিসের ধারণা। অ্যাসিড বা অম্ল বা ক্ষার বা বেস এই নামগুলোর সাথে আমরা সহজেই সকলে পরিচিত। তো আমরা বিভিন্ন ধরনের অ্যাসিড আমরা ব্যবহার করে থাকি। তার মধ্যে মেইন ৩ টে অ্যাসিড তো আমি অলরেডি তোমাদের আগের আ যে সূচনাতেই বললাম। মেইন ৩ টে অ্যাসিড যেটা আমাদের কেমিক্যাল রিঅ্যাকশন এ এবং বাস্তব জীবনে খুব ব্যবহার করা হয়। সেগুলো এক করে যদি আরেকবার একটু বলে দিয়ে তার সংকেতগুলো, সেগুলো হচ্ছে ১ম যে অ্যাসিডটা হচ্ছে এটা হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড আর HNO3 নাইট্রিক অ্যাসিড। তো এইগুলো বহুল ব্যবহৃত অ্যাসিড। আর বিভিন্ন জৈব অ্যাসিডও আমরা ব্যবহার করে থাকি। যেমন ভিনিগার। এটা একটা মৃদু অ্যাসিড CH3COOH। তো আরো বিভিন্ন অ্যাসিড আছে, ল্যাকটিক অ্যাসিড আছে, জৈব অ্যাসিড সেগুলো। সাইট্রিক অ্যাসিড আছে। টক জাতীয় যেকোনো ফলে এবং খাবারে সাধারণত অ্যাসিড থাকেই। কারণ অ্যাসিডের আ নামই হচ্ছে অম্ল বা আম্লিক। ঠিক আছে? তো মেইনলি এই অ্যাসিড হচ্ছে এইগুলো, যেগুলো আমরা বহুল ব্যবহার করে থাকি আমাদের জীবনে। আর ক্ষার বিভিন্ন ধরনের ক্ষার আছে। সবথেকে ব্যবহার আমরা যে ক্ষারটা করি সেটা হচ্ছে আ NaOH বা কস্টিক সোডা, KOH, পটাশিয়াম হাইড্রক্সাইড এই ক্ষারগুলো আমরা ব্যবহার করি। সাবানে, হ্যান্ড ওয়াশেও কিন্তু ক্ষার ব্যবহার করা হয়। তো এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিড কাকে বলে বা এবং ক্ষার কাকে বলে? তো অ্যাসিডের বিভিন্ন সংজ্ঞা আছে। প্রথমত যে সকল টক জাতীয় পদার্থ আছে সেগুলো তো অ্যাসিড বটেই। আর আরেকজন সায়েন্টিস্ট ছিলেন তার নাম হচ্ছে আরহিওনাস। নাম হচ্ছে একটু মনে রাখতে হবে। আরএনিয়াস। তো আরএনিয়াসের তত্ত্ব উনি অ্যাসিড এবং ক্ষারের সংজ্ঞা দিয়েছিলেন। ঠিক আছে? তো সেই সংজ্ঞাটাই আমি তোমাদের সাথে এখানে আলোচনা করতে চলেছি। আরএনিয়াসের মতে যে সকল পদার্থ দ্রবীভূত বা গলিত অবস্থায় বিশেষ করে জলে দ্রবীভূত অবস্থায় ক্যাটায়ন রূপে কেবলমাত্র H+ আয়ন দেয়। ঠিক আছে? তো অ্যাসিডগুলো এই যে এগুলো অ্যাসিড বললাম, আরএনিয়াসের তত্ত্ব অনুযায়ী আর ক্যাটায়ন রূপে কেবলমাত্র H+ আয়ন দেবে। যেমন এইটা ভাঙলে কি আসছে? এটা ভাঙলে আসবে H+ SO4 মাইনাস 2 মাইনাস। এটা ভাঙলে আসবে H+ Cl মাইনাস। আর এইটা যদি জলে ভাঙা হয় তাহলে এটা H+ NO3 মাইনাস। এটাও ভাঙলে আসবে H+ আর H3COO মাইনাস। তাহলে এখানে ক্যাটায়ন রূপে এটা মাথায় রাখতে হবে। ক্যাটায়ন রূপে কেবলমাত্র, কেবলমাত্র H+ আয়ন দেবে। তো অন্য কোনো আয়ন কিন্তু ক্যাটায়ন রূপে দেবে না। অ্যানায়ন রূপে যা খুশি দিতে পারে। ঠিক আছে? কিন্তু ক্যাটায়ন রূপে জলীয় দ্রবণে কেবলমাত্র H+ আয়ন দেবে। যদিও বর্তমানে H+ আয়নের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা একটা জলের সাথে মিশে যায় H+ আয়নটা গিয়ে
হাইড্রক্সেনিয়াম আয়ন H3O+ এই ধরনের একটা আয়ন তৈরি করে। ঠিক আছে? তো এত ডিটেইলসে আমাদের দরকার নেই। তো আমরা জানবো যে যারা জলীয় দ্রবণে যে সকল পদার্থ জলীয় দ্রবণে ক্যাটায়ন রূপে কেবলমাত্র H+ আয়ন দেয় তাদেরকেই বলা হয় অ্যাসিড। ঠিক আছে? আবার ক্ষারের ক্ষেত্রে দেখা যায় এটা যদি ভাঙে তাহলে কি দেবে? Na+OH-। ঠিক আছে? যদি এটা দেখি এটা কি দেবে? K+OH-। আরেকটা ক্ষার খুব প্রচলিত ক্যালসিয়াম হাইড্রক্সাইড, কুলিচুন। তো এইটাও যদি ভাঙে এটা দেবে Ca2+OH-। তাহলে অ্যাসিডে যেমন আরএনএস এর তত্ত্ব অনুযায়ী জলীয় দ্রবণ H+ আয়ন দেয়, ঠিক ক্ষারের ক্ষেত্রেও এরা দেবে কি? অ্যানায়ন রূপে কেবলমাত্র OH- আয়ন দেবে। তো এই হলো অ্যাসিড এবং ক্ষারের আরএনএস এর তত্ত্ব অনুযায়ী সংজ্ঞা। আবার বলছি, অ্যাসিডগুলো জলীয় দ্রবণে ক্যাটায়ন রূপে কেবলমাত্র H+ আয়ন দেয়। আর ক্ষারগুলো জলীয় দ্রবণে অ্যানায়ন রূপে কেবলমাত্র OH- আয়ন দেবে। তো এই পয়েন্টটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। H+ আর হচ্ছে OH- আয়ন দেবে। তো এদেরকেই আমরা অ্যাসিড বা ক্ষার বলে থাকি আরএনএস এর তত্ত্ব অনুযায়ী। যদিও এই তত্ত্বের অনেক আ ফ্ল আছে। যেমন যদি কোনো অ্যাসিড বা ক্ষার জলীয় দ্রবণে যদি দ্রবীভূত না হয়, তো সেক্ষেত্রে কি অ্যাসিড নয়? তো সেটা কিন্তু আরএনএস এর তত্ত্ব অনুযায়ী জানা যায় না। তো সেইগুলো অত ডিটেইলস এ আমাদের জানারও দরকার নেই। আমরা তো আর কেমিস্ট্রি নিয়ে কোনো পিএইচডি করছি না বা এরকম কিছু করছি না। তো যাই হোক এইটুকু আমাদের মোটামুটি জানলেই হবে। ফর এক্সাম্পল যেমন বলছি যেমন HCl এই যে এই অ্যাসিডটা, HCl অ্যাসিডটা এর জলীয় দ্রবণে H+ আয়ন দেয়। কিন্তু একে যদি বেনজিনে দ্রবীভূত করা হয় তখন কিন্তু আর H+ আয়ন দেবে না। তখন কিন্তু অ্যাসিড রূপেও আচরণ করবে না। আরএনএস এর তত্ত্ব অনুযায়ী। তাই বলে কি HCl অ্যাসিড নয়? অবশ্যই অ্যাসিড। তো এরকম কিছু ফ্ল আমাদের আরএনএস এর তত্ত্ব অনুযায়ী আছে। তো আমাদের মোটামুটি এইগুলো জানলেই চলবে। ঠিক আছে? এবার আমরা নেক্সট স্লাইডে আসি। নেক্সট স্লাইডে আমরা আলোচনা করব প্রশমন। আ এটা হবে প্রশমন এবং পিএইচ স্কেল। এই স্লাইডটার নামটা এরকম হওয়া উচিত ছিল। যাই হোক আ ১ম এ আসি প্রশমন জিনিসটা কি? প্রশমন হচ্ছে এমন একটা বিক্রিয়া যেখানে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ তৈরি করে আর জল তৈরি করবে। ঠিক আছে? একটা এক্সাম্পল দিলেই বিষয়টা বোঝা যাবে। যেমন NaOH কি একটা ক্ষার। ঠিক আছে? HCl একটা অ্যাসিড। এরা যদি বিক্রিয়া করে তাহলে এরা একটা লবণ তৈরি করে NaCl আর H2O। তাহলে এই যে বিক্রিয়াটা অ্যাসিড এবং ক্ষারের যে বিক্রিয়া, এই বিক্রিয়াকেই বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া। তো এই ক্ষেত্রে এই বিক্রিয়াগুলোতে অ্যাসিডের ধর্ম এবং ক্ষারের ধর্ম উভয় কিন্তু লোপ পেয়ে যায়। লোপ পেয়ে একটা লবণ তৈরি হয়। তো লবণ নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। লবণ কি সেটা ডিটেইলসে আমরা সেখানে আলোচনা করব। আমাদের পড়তে হবে, জানতে হবে। বিভিন্ন টাইপের লবণ আছে। তো আমরা বাস্তব জীবনে লবণ বলতে কেবলমাত্র খাবার লবণই বুঝি। যদিও এটা খাবার লবণেরই সংকেত NaCl, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইড। তো লবণ নিয়ে আমরা একটা ডিটেইলসে পড়ব। তো আপাতত দেখতেই পাচ্ছ যে লবণের একটা ধাতব পার্ট থাকে আর একটা অধাতব পার্ট থাকে। ঠিক আছে? তো অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ তৈরি করে। লবণ এবং জল তৈরি করে। তো এই যে বিক্রিয়াটাকে বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া। তো এক্ষেত্রে আ প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিডের ধর্ম এবং ক্ষারের ধর্ম উভয়ই কিন্তু লোপ পেয়ে যায়। লোপ পেয়ে অ্যাসিডের ধর্ম থাকে না এবং আমার ইয়ের ধর্ম থাকে না। মানে ক্ষারের ধর্ম থাকে না। ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দিই। যেমন ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH হোল টুইস এটা একটা ক্ষার, পলিচুন। ধরা যাক এর সাথে H2SO4 মেশালাম। ঠিক আছে? তাহলে মিশে কি হবে? এটা তৈরি হবে ক্যালসিয়াম সালফেট প্লাস জল। এক্ষেত্রেও কিন্তু সালফিউরিক অ্যাসিডের ধর্ম থাকবে না, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ধর্মও কিন্তু থাকবে না। দিয়ে একটা লবণ তৈরি হচ্ছে আর একটা জল তৈরি হচ্ছে। ঠিক আছে? এইবার তো এই দুটো হচ্ছে আমার প্রশমন বিক্রিয়া বা প্রশমন সম্বন্ধে ধারণা। এইবার আমরা আসছি পিএইচ স্কেল। পিএইচ স্কেল এটাও আমাদের খুব ইম্পোর্টেন্ট। তো পিএইচ স্কেল আমরা মিডল যে পয়েন্টটা পিএইচ এটা একটা স্কেল আ এরকম টাইপের একটা স্কেল।
আ তো দেখতেই পাচ্ছ পিএইচ স্কেল হচ্ছে একটা স্কেল, এরকম একটা কালার আ স্কেল থাকে। পিএইচ এর মাঝখানটা হচ্ছে নিউট্রাল। ঠিক আছে? এই যে ৭, পিএইচ কোনো মান যদি ৭ হয় সেটা হচ্ছে নিউট্রাল। যদি ৭ থেকে কমতে থাকে ৬, ৫, ৪, ৩ কোনো একটা দ্রবণের মাত্রা একটা ইন্ডিকেটর থাকে। সেই ইন্ডিকেটরের এই দ্রবণে ডোবালে যে কালারটা হয় সেটা এর সাথে মেলানো হয় লিটমাস বা কিছু। তাহলে সেই দ্রবণের রং অনুযায়ী তাহলে যে কালারের সাথে মেশে সেটা হচ্ছে ওই দ্রবণের পিএইচ মাত্রা। ঠিক আছে? তো ৭ হলে সেটাকে বলা হচ্ছে নিউট্রাল বা প্রশম দ্রবণ। তার মধ্যে অ্যাসিডের কোনো ধর্মও নেই বা ক্ষারের কোনো ধর্মও নেই। যদি পিএইচ এর মাত্রা কমতে থাকে ৬, ৭, ৫ এইভাবে কমতে থাকে তাহলে বলা হয় যে ওইটা হচ্ছে একটা অ্যাসিড, অ্যাসিডের দিকে যাচ্ছে। যত এর মাত্রা কমবে তত ওটা তীব্র অ্যাসিডের দিকে যাবে। যেমন ৬ থেকে ৫ আরো তীব্র হবে, ৪ থেকে আরো তীব্র অ্যাসিড, ৩ হলে আরো তীব্র অ্যাসিড, তো ২ হলে প্রচন্ড তীব্র অ্যাসিড, তো বোঝাই যাচ্ছে। আর যদি ৭ এর উপরে হয় যেমন ৮, ৯, ১০, ১১ তাহলে সেই ক্ষেত্রে এগুলো ক্ষারীয় হবে। ঠিক আছে? তো ঠিক একই রকমভাবে যত এর মাত্রা বেশি হবে ৮, ৯, ১০ যত যাবে তত সেটা তীব্র ক্ষার হবে। এটা হচ্ছে পিএইচ স্কেলের ধারণা। পিএইচ স্কেল আবার বলছি একটা কালার পেপার থাকে যেটা আমি দ্রবণের মধ্যে ডোবালে যে রংটা হবে সেই রংটা এর সাথে মেশানো হয়। এই কালারটার সাথে মেশানো হয়। ধরা যাক এইটা এই কালারের সাথে মিশলো তাহলে তার দ্রবণ সেটার পিএইচ হচ্ছে 1। তো এইভাবেই আমাদের এই মেজারমেন্টটা করা হয়। এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে তাহলে আমাদের নিউট্রাল দ্রবণ তার পিএইচ হচ্ছে কত? ৭। নিউট্রাল দ্রবণের পিএইচ ৭। এইটা মাথায় রাখতে হবে যে আমাদের নিউট্রাল দ্রবণের পিএইচ ৭। তো যত এদিকে যাবো কমলে অ্যাসিড আর বাড়লে ক্ষার। ঠিক আছে? এখান থেকে কোয়েশ্চেন কি আসতে পারে? এরকম কোয়েশ্চেন আসতে পারে। দেখা গেল একটা দ্রবণের পিএইচ বলা হলো ৩। তাহলে দ্রবণটি কি? দ্রবণটি কি প্রকৃতির? দ্রবণটি কি প্রকৃতির? প্রকৃতির। তাহলে এর উত্তরটা কি হবে? এর উত্তরটা হবে অ্যাসিডিক বা অ্যাসিড। ঠিক আছে? একদম খুব সিম্পল। যদি পিএইচ ৭ হয় তাহলে দ্রবণটা কি? প্রশম দ্রবণ। এটা অ্যাসিডও নয়, এটা ক্ষারও নয়। যদি পিএইচ আ সে সাপোজ ১১ হয় তাহলে দ্রবণটা কি? ক্ষারীয় প্রকৃতির। ঠিক আছে? তো এইভাবে আমাদের আ পিএইচ স্কেলটা এইভাবে আমাদের করা হয়েছে। আর এইভাবে আমাদের এই কোয়েশ্চেন গুলো এখান থেকে আসতে পারে এবং খুব ইম্পোর্টেন্ট এগুলো কোয়েশ্চেন গুলো। তো আমাদের সাধারণ জলের পিএইচ আ ৭ ই থাকে। ঠিক আছে? এর একটা গুরুত্বও আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি পুকুরের জলের পিএইচ কমে যায়, অ্যাসিডের দিকে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাছ-ফাছের কিন্তু গায়ে রোগ হতে পারে। ঠিক আছে? আর যদি পিএইচ এর মাত্রা জলে বেশি থাকে, তাহলে কিন্তু আমাদের দাঁতের ক্ষয়ও হতে পারে। তো এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমাদের পিএইচ ৭ হওয়াই বেটার। তা অনেক ক্ষেত্রে আমরা শুনেছি, YouTube এ দেখেছি বা রিলসে দেখেছি যে আমরা আ ক্ষারীয় জল খেলে নাকি আমাদের শরীর ঠিক থাকে। তো আমি ঠিক জানি না এই বিষয়ে। তো আমার মনে হয় বেটার ৭ আমাদের পানীয় জলের পিএইচ ৭ হওয়াই বেটার। আমার মতে। ঠিক আছে? বিরাট কোহলি নাকি অ্যালকালাইন ওয়াটার খায়। বিভিন্ন নায়ক-নায়িকারা কি অ্যালকালাইন ওয়াটার খায়। তো সেক্ষেত্রে আমার এই নিয়ে কোনো আইডিয়া নেই। তোমরা YouTube সার্চ করে দেখতে পারো কিংবা অন্য কিছু সার্চ করে দেখতে পারো। তো সাধারণ জলের পিএইচ ৭ ই হয়। একটু এদিক ওদিক হয়, তো ৭ হয় বেটার। ঠিক আছে? তো এই হচ্ছে আমার পিএইচ এবং পিএইচ থেকে কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমি আলোচনা করলাম। এবার আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নির্দেশক। এটাও খুব একটা ইম্পোর্টেন্ট জিনিস। নির্দেশক হচ্ছে এমন একটা কেমিক্যালস বা এমন একটা পেপার, নির্দেশক পেপার হয়, লিটমাস পেপার এগুলো শুনেছ তোমরা ছোটবেলা থেকেই শুনেছ। বা কোনো কেমিক্যাল যেটা নিজের কালার চেঞ্জ করে বলে দেয় জিনিসটা কি? সেটা ক্ষার না সেটা অ্যাসিড না প্রশমন দ্রবণ। একটা এক্সাম্পল আমি এখানে দেখিয়েছি। একটা লিটমাস পেপার নেওয়া হয়েছে। এই লিটমাস পেপার বেগুনি রঙের লিটমাস পেপার যদি আমরা অ্যাসিডের মধ্যে ডোবাই সেটা এরকম হালকা লাল রঙের হয়ে যায়। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে, এগুলো পরীক্ষায় আসতে পারে। লিটমাস পেপারের ব্লু কালারটা লাল হয়ে যায়। অর্থাৎ নীল হয়ে যায় লাল। আবার লিটমাস পেপার ক্ষারে যদি ডোবানো হয় লাল লিটমাস সেটা কি হয়ে যাবে? ব্লু হয়ে যাবে। লাল লিটমাসকে যদি অ্যাসিডে ডোবানো হয় লাল কিন্তু নীল হবে না। ঠিক আছে? লাল কিন্তু লালই থাকবে। ঠিক সেরকমভাবে ক্ষারীয় দ্রবণে যদি আমি আ ব্লু লিটমাস ডোবাই সেক্ষেত্রে কিন্তু সেটা ব্লুই থাকবে। তো ক্ষারীয় দ্রবণে আমাকে রেড লিটমাস ডোবালে সেটা টার্নস ইন্টু ব্লু।
ঠিক আছে? অ্যাসিড দ্রবণে ব্লুর দোবালে সেটা টার্নস ইন্টু রেড। আমি এখানে একটা লিস্ট দিয়েছি, তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো, পরীক্ষার জন্য আসতে পারে। তো এখানে আমি কিছু বাড়িতে তৈরি করা আ নির্দেশকও দিয়েছি, যেমন রেড অনিয়ন ওয়াটার। তাহলে এটা রেডি থাকবে যদি পিএইচ 7 অ্যাসিডের দ্রবণে। আর যদি 7 এ হয় তাহলে এটা ভায়োলেট হয়ে যাবে। ঠিক আছে? আর যদি এটা কালার যদি আমরা ক্ষারীয় দ্রবণে ডোবাই সেক্ষেত্রে এটা গ্রিন হয়ে যাবে। হলুদ, ইয়েলো হয়ে যাবে অ্যাসিডে। সাধারণ অবস্থাতে হলুদই থাকবে। ঠিক আছে? এগুলোর মানে অ্যাসিড দ্রবণে কিন্তু এর কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে? আবার ক্ষারীয় দ্রবণে কিন্তু এটা রেড হয়ে যাবে। তোমরা বাড়িতেও করে দেখতে পারো। ঠিক আছে? সার্ফ গুলে তার মধ্যে যদি একটু হলুদ দিয়ে দাও, দেখবে ওটা লাল রঙের হয়ে যাবে। ঠিক আছে? তো সেরকম অনিয়ন ওয়াটার দিয়েও হবে। তো দিয়ে আমি এখানে একটা চার্ট এখানে দিয়েছি। ঠিক আছে? তোমরা এই চার্টটা স্ক্রিনশট মেরে রাখতে পারো, রেখে মুখস্থ করতে পারো। সেখানে বিভিন্ন শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ এখান থেকে আসে। ঠিক আছে? যেমন আগেই বললাম, লিটমাসের চেঞ্জ কোন আ পিএইচ এ কেমন হতে পারে তার একটা ধারণা বা তার একটা কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। তো এটা খুব ইম্পোর্টেন্ট আমাদের নির্দেশকটা। ঠিক আছে? আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার আমরা যে বিভিন্ন যে ইম্পোর্টেন্ট যে অ্যাসিড গুলো আমরা বলেছিলাম, সেইগুলো নিয়ে একটুখানি আমরা আলোচনা করব। কয়েকটা বিক্রিয়া, কমন বিক্রিয়া যেগুলো আমাদের লাগে আমাদের কম্পিটিটিভ এক্সাম এর জন্য, সেগুলোই আমরা এখানে আলোচনা করব এবং তার সাথে এর ব্যবহার কিছু আমরা দেখব। কমন বিক্রিয়াগুলো দেখব। বেশি জটিল বা সিলেবাস, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সিলেবাসের দিকে আমরা যাচ্ছি না। তো চলো দেখা যাক। সালফিউরিক অ্যাসিড ১ম যে বিক্রিয়াটা আমরা দেখব সেটা আগেই বলেছি যে ক্ষারের সাথে অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি হয়? লবণ জল তৈরি হয়। মাথায় রাখবে। যেমন একটা ক্ষার, এক্সাম্পল ক্যালসিয়াম হাইড্রক্সাইড, যেটা আমি অলরেডি দেখিয়েছি। তার সাথে যদি H2SO4 হয় তাহলে কি তৈরি হবে? CaSO4, লবণ তৈরি হবে আর জল তৈরি হবে। ক্ষারের সাথে বিক্রিয়া যেগুলো আসছে, ঠিক আছে? আর একটা বলছি, যেমন KOH, ক্যালসিয়াম পটাশিয়াম হাইড্রক্সাইড, এর সাথে বিক্রিয়া করে কি তৈরি হবে? তাহলে হবে K2SO4, একটা লবণ তৈরি হবে, জল তৈরি হবে। আ সোডিয়াম হাইড্রক্সাইড, কস্টিক সোডা, এর সাথে বিক্রিয়া করে H2SO4 এর কি হবে? সোডিয়াম সালফেট প্লাস জল তৈরি হবে। ঠিক আছে? তো এরকম এগুলো একটু মাথায় রাখবে। এগুলো টুকটাক ছোটখাটো বিক্রিয়া আসলেও আসতে পারে। ঠিক আছে? এইবার উম আ বিভিন্ন কার্বনেট, কার্বনেট লবণ। ঠিক আছে? কার্বনেট। বিভিন্ন কার্বনেটের সাথে বিক্রিয়া কমন, সেটা হচ্ছে একটা কার্বনেট হচ্ছে কার্বনেট বা বাইকার্বনেট। বাইকার্বনেট। কার্বনেট একটা কমন কার্বনেট হচ্ছে সোডিয়াম, Na, সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেট, আরেকটা হচ্ছে সোডিয়াম HCO3 বাইকার্বনেট। এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে? এর সাথে যদি H2SO4 বিক্রিয়া করে তাহলে কি হয়? হবে সোডিয়াম সালফেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। এরকম হতে পারে। আর এর সাথে যদি H2SO4 ক্রিয়া হয় তাহলে হবে সোডিয়াম সালফেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। তো এরকম কিছু বিক্রিয়া তোমরা দেখতে পারো। ঠিক আছে? কমন বিক্রিয়া। এইগুলো একটু মনে রাখো। এগুলো সালফিউরিক অ্যাসিডের সাথে যেমন হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথেও এরকমই হবে এবং নাইট্রিক অ্যাসিডের সাথেও ওরকম হবে এবং HCl এর সাথেও এরকমই হবে। ঠিক আছে? তো আমি একটু আগের স্লাইডে যাচ্ছি। এর কারণটা আমি বলছি। এর কারণটা হলো আমার ছবিটার জন্য হয়তো এই পুরো চার্টটা আসেনি। তো তোমরা একটু এইটা স্ক্রিনশট মেরে রাখতে পারো। ঠিক আছে? এগুলো পরীক্ষায় আসতে পারে। এই কারণেই আমি নির্দেশকটা আমি খেয়াল করতে পারিনি যে আমার ছবিটার উপরে আসছে। এটা একটুখানি স্ক্রিনশট তোমরা মেরে রাখতে পারো। ঠিক আছে? এবার আসছি আ সালফিউরিক অ্যাসিডের ধাতুর সাথে কয়েকটা বিক্রিয়া আসতে পারে। ঠিক আছে? ধাতুর সাথে বিক্রিয়া। ধাতুর সাথে বিক্রিয়া। যেমন ধরো জিংক, ঠিক আছে? জিংকের সাথে আসতে পারে, ম্যাগনেসিয়াম, এইসব ধাতুর সাথে
সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ায় কি হয়? জিঙ্কের সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হয় জিঙ্ক সালফেট, লবণ তৈরি হবে, প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। ঠিক আছে? H2 গ্যাস তৈরি হবে। ঠিক আছে? তো এগুলো একটু তোমরা মাথায় রাখবে। ঠিক আছে? যেমন ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়ায় কি হবে? H2SO4 এর বিক্রিয়ায় আসবে একই রকমভাবে ম্যাগনেসিয়াম সালফেট, CSO4 প্লাস হাইড্রোজেন। ঠিক আছে? তো মনে রাখবে পাতলা লঘু সালফিউরিক অ্যাসিডের ম্যাগনেসিয়াম, জিঙ্ক এই ধরনের ধাতুগুলোর সাথে বিক্রিয়ায় আ সাধারণত কি তৈরি হয়? হাইড্রোজেন তৈরি হয় এবং একটা লবণ তৈরি হয়। আবার বলছি এগুলো কিন্তু লঘু। ঠিক আছে? এই লঘু সালফিউরিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিড হলে তখন আবার এটা জল এবং সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। তো বিজারণ বিক্রিয়া একটা হয় গাঢ় সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে। জারণ বিক্রিয়া একটা হয়ে যায়। তো সেগুলো অতটা ইম্পোর্টেন্ট আমার মনে হচ্ছে না আসতে পারে। তো মোটামুটি ধাতুর সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় লবণ আর হাইড্রোজেন তৈরি হয়। তো আপাতত আ এগুলো মনে রাখলেই চলবে। আরেকটা বিক্রিয়া আসতে পারে সেটা একটু বলে রাখি। যেমন কপারের সাথে বিক্রিয়া, কপারের সাথে বিক্রিয়ায় H2SO4 বিক্রিয়া করে কি তৈরি করে? CuSO4 প্লাস জল। এটা একটু অন্যরকম বলে লিখলাম। ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন তৈরি করে না। ঠিক আছে? লবণ তৈরি করে আর জল তৈরি করে। ঠিক আছে? যেহেতু কপার হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে আছে, তাই হাইড্রোজেনকেও রিপ্লেস করতে পারে না। মানে হাইড্রোজেন বেরিয়ে আসতে পারে না। ঠিক আছে? এইটুকু আপাতত আমাদের কাজ চলে যাবে। এবার আমরা আসছি সালফিউরিক অ্যাসিডের ব্যবহার সম্বন্ধে। ঠিক আছে? তো সালফিউরিক অ্যাসিডের অ্যা ব্যবহার এটা খুবই ইম্পোর্টেন্ট। সালফিউরিক অ্যাসিড প্রথমেই দেখো রাসায়নিক শিল্পের এত বেশি পরিমাণ সালফিউরিক অ্যাসিড ব্যবহার করার জন্য সালফিউরিক অ্যাসিডকে রাসায়নিক পদার্থের রাজা, দ্য কিং অফ দ্য কেমিক্যাল বলা হয়। তো এই কথাটা তোমরা একটু মনে রাখবে। রসায়নের রাজা, ঠিক আছে? ছোটবেলা থেকেই পড়ছো। রসায়নের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিড। প্রত্যেকটা কেমিক্যাল শিল্পে, ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে? যেগুলো আমি পরের পয়েন্টগুলোতেও আলোচনা করেছি। একটু দেখো। অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট অফ লাইম প্রভৃতি সার উৎপাদনে ব্যবহার করা হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড প্রভৃতির পণ্য উৎপাদনে ব্যবহার করা হয়। পণ্য উৎপাদন মানে শিল্প উৎপাদন। ফিটকিরি, বিভিন্ন রং ও রঞ্জক পদার্থ উৎপাদনে, বিভিন্ন বিস্ফোরক প্রস্তুতিতে, পেট্রোলিয়াম শোধনে, সঞ্চয়ক কোষে, জৈব যৌগের নাইট্রেশন ও সালফোনেশনে প্রচুর পরিমাণ সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। বুঝতেই পারছো সালফিউরিক অ্যাসিড খুব ইম্পোর্টেন্ট একটা অ্যাসিড আমাদের ডেইলি লাইফে বিভিন্ন কেমিক্যাল যে আমরা ইউজ করি তার যে মেন তৈরি কারিগর সেগুলো কিন্তু সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিডের ধর্মটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পোর্টেন্ট এবং এটা খুব ইম্পোর্টেন্ট একটা অ্যাসিড। ঠিক আছে? হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে? তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ধর্ম ও ব্যবহার একটু আমরা আলোচনা করব। তো আগের মতনই, ঠিক আছে? অ্যা যদি আমরা ক্ষারের সাথে বিক্রিয়াগুলো দেখি ক্ষার, আমি একটা করে দেখাচ্ছি তোমরা মিলিয়ে অন্যগুলো একই রকম হয়। একটা ক্ষারের সাথেই দেখাচ্ছি। ঠিক আছে? NaOH তার সাথে যদি আমরা HCl দিই তাহলে হবে NaCl প্লাস জল, লবণ জল। অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় লবণ জলই হয়। আরেকটা দেখাই KOH প্লাস HCl কি হবে KCl প্লাস জল। এই দুটো হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া। তো এইবার যদি আমরা কার্বনেট বা বাইকার্বনেটের সাথে বিক্রিয়া দেখি কার্বনেট আ এবং বাইকার্বনেট, কার্বনেট। তাহলে কার্বনেট, বাইকার্বনেট Na2CO3 আর NaHCO3 এই দুটোর সাথে আমরা যদি দেখি তো আগের মতনই হবে। HCl তৈরি করবে, সোডিয়াম NaCl, CO2 প্লাস জল। ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড জলে উড়ে যাবে তাই উপরের দিকে হবে। ঠিক HCl এ সেম বিক্রিয়া হবে। NaCl প্লাস CO2 প্লাস জল। তো কার্বনেট বাইকার্বনেটের সাথে বিক্রিয়া অ্যাসিডের বিক্রিয়া সাধারণত লবণ, কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি হয়। যেটা আমি অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি। এবার ধাতুর সাথে বিক্রিয়াগুলো যদি আমরা দেখি,
ঠিক আছে? ধাতুর সাথে বিক্রিয়াগুলো যদি আমরা দেখি, যেমন জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম যে কমন যে দুটো ধাতু আছে, ধাতু, ধাতু দুটো বা ৩ টে আমরা দেখব। ধরা যাক জিঙ্ক, জিঙ্কের সাথে HCl এর বিক্রিয়া কি হবে? জিঙ্কের সাথে HCl এর বিক্রিয়া হবে ZnCl2 প্লাস হাইড্রোজেন। ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া কি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। কপারের সাথে বিক্রিয়া কি হবে? তো কপারের সাথে সাধারণত বিক্রিয়া করতে হলে অক্সিজেন লাগে। ঠিক আছে? যেহেতু কপার হাইড্রোজেনের নিচে আছে, তো সেক্ষেত্রে হবে CuCl2 প্লাস জল। এই মোটামুটি বিক্রিয়া বিক্রিয়াগুলো মনে রাখলেই কাজ আমাদের চলে যাবে। ঠিক আছে? তো একই টাইপ। ঠিক আছে? ঠিক একইভাবে আবার বলছি নাইট্রিক অ্যাসিডেরও সমান। তো এর ব্যবহারগুলো একটু আমরা দেখি। এগুলো তুলে দিই। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার লোহার গায়ে জিঙ্কের প্রলেপ দেওয়ার আগে অক্সাইডের আ লোহার গায়ে জিঙ্কের প্রলেপ দেওয়ার আগে অক্সাইডের আস্তরণ অপসারণে, বিভিন্ন ধাতব ক্লোরাইড, ক্লোরিন ও হাইড্রোজেন প্রস্তুতিতে, বস্ত্র রং শিল্পে অ্যা এবং স্টার্চ, গ্লুকোজ প্রস্তুতিতে, সোনা, প্ল্যাটিনাম, বিভিন্ন বড়ধাতু, এটা একটু মাথায় রাখবে বড়ধাতু কাকে বলা হয়। এই যে নোবেল মেটাল, সোনা, প্ল্যাটিনাম এগুলোকে বলে বড়ধাতু। দ্রবীভূত করার জন্য ব্যবহৃত অম্লরাজ প্রস্তুতিতে প্রচুর পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এক্ষেত্রে অম্লরাজ এটা একটু মাথায় রাখো। অম্লরাজ হচ্ছে ৩ ভাগ ৩ ভাগ HCl, ১ ভাগ HNO3 এর এর মিশ্রণ এর মিশ্রণ। এটা কিন্তু তীব্র এবং মারাত্মক অ্যাসিড এটা। এটা কিন্তু সোনা এবং প্ল্যাটিনাম গলিয়ে দেয় এগুলো। ঠিক আছে? সাধারণত সোনা, প্ল্যাটিনাম অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে চায় না। কিন্তু এই অম্লজারের সাথে কিন্তু এইগুলো বিক্রিয়া করে। তীব্র জারক এটা এবং খুব বিপজ্জনকও বটে। ঠিক আছে? তো এই ছিল আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার এবং ধর্ম। এবার আসছি নাইট্রিক অ্যাসিড এর ধর্ম এবং এর ব্যবহার। তো নাইট্রিক অ্যাসিড অন্য অ্যাসিডের থেকে একটু আলাদা। এটা একটা তীব্র জারক অ্যাসিড। তো এখানে বিভিন্ন কন্ডিশনে নাইট্রিক অ্যাসিড বিভিন্ন ধাতুর সাথে বিক্রিয়া করে। তো কয়েকটা কমন আছে সেগুলো আমি একটু বলি। সেটা হচ্ছে যেমন আ Na NaCl সরি Na ওই সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস নাইট্রিক অ্যাসিড। তাহলে কি তৈরি হবে? NaNO3 সোডিয়াম নাইট্রেট প্লাস জল। ক্ষারের সাথে বিক্রিয়া আরকি, ক্ষার। আচ্ছা, আ KOH এর সাথে আশা করি তোমরা নিজেরাই একটু করার চেষ্টা করো। একই রকম হবে। এটা আমি আর করছি না। তো কার্বনেটের সাথে বিক্রিয়া যেমন কার্বনেট, যেমন সোডিয়াম কার্বনেট এর সাথে HNO3 র বিক্রিয়া কি হবে? সোডিয়াম নাইট্রেট NO3 প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। ঠিক আছে? বাইকার্বনেটের সাথে তোমরা করো। তো ধাতুর সাথে আ বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে। তো সেইটা আমাদের না আলোচনা করলেও চলবে। ঠিক আছে? না কারণ নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ার যে বিস্তার ধাতুর সাথে সেটা ব্যাপক। ঠান্ডা নাইট্রিকের সাথে পাতলা নাইট্রিকের সাথে একরকম হবে। সেগুলো গরম করলে একরকম হবে। এর সাথে বিভিন্ন জটিল লবণও তৈরি হয়। তো সেগুলো আমি আর বিস্তারিতভাবে আলোচনা করছি না। যদি চাও তো তোমরা যেকোনো কেমিস্ট্রি ক্লাস নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশন তোমরা সেখান থেকে ফলো করতে পারো। কিন্তু আমাদের এই এক্সামের জন্য আমার মনে হয় না এই বিক্রিয়াগুলো ধাতুর সাথে বিক্রিয়াটা খুব একটা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ঠিক আছে? এইবার নাইট্রিক অ্যাসিডের ব্যবহার একটু দেখি আমরা। আচ্ছা, ডিনামাইট, গান কটন, নাইট্রোগ্লিসারিন, TNT সবাই নাম শুনেছ এটা। ট্রাইনাইট্রোটলুইন এই নামগুলো একটুখানি মাথায় রাখবে। অ্যামোনিয়াম নাইট্রেট,
প্রভৃতি বিস্ফোরক প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তো এসব প্রসঙ্গে বলে রাখি অ্যামোনিয়াম নাইট্রেট কিন্তু সার হিসাবে ব্যবহার করা হয়। এই যেমন বিস্ফোরক হিসাবে এর ব্যবহার আছে, সার হিসাবেও কিন্তু ব্যবহার করা হয়। এটা কিন্তু ধ্বংস করতেও কাজে লাগে, সৃষ্টি করতেও কাজে লাগে। এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? নাইট্রিক অ্যাসিড ভয়ংকর বিস্ফোরক, আবার কিন্তু মাটির উর্বর সার, নাইট্রোজেন সমৃদ্ধ একটা সার। কৃত্রিম রেয়ন, সিল্ক রং ও সেলুলয়েড, সেলোফোন এসব প্রস্তুতিতেও নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? আরো কিছু ব্যবহার আছে বিভিন্ন নাইট্রেট লবণ, সার, সোনার খাদে দ্রবীভূত করার দ্রাবক হিসাবে পিতল, ব্রোঞ্জের পাত্রে খোদাই করার জন্য সোনা, প্লাটিনাম প্রভৃতি বড়ধাতু দ্রবীভূত করার জন্য যেটা আমি অলরেডি HCl এর জন্য বলেছি। অম্লরাজ প্রস্তুতিতে প্রচুর পরিমাণে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। তো এই হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের ব্যবহার। এবার আসছি আমরা একটা ক্ষারের খুব আ প্রচলিত ক্ষার সোডিয়াম হাইড্রক্সাইড এর কিছু ধর্ম এবং ব্যবহার আমরা দেখব। ঠিক আছে? যেমন কতগুলো বিক্রিয়া আমি অলরেডি তো করেছি। তোমরা একটু নিজেরা চেষ্টা করো। যেমন NaOH হচ্ছে এর সংকেত। এর সাথে HCl এর বিক্রিয়া, এর সাথে H2SO4 এর বিক্রিয়া, এর সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া NO3 এর বিক্রিয়া অলরেডি আমরা করেছি। একটা লবণ তৈরি হবে আর কি তৈরি হবে? জল তৈরি হবে। ঠিক আছে? এটা তোমরা নিজেরা একটু ভিডিওটা রিওয়াইন্ড করে দেখে নিতে পারো। আর এটাও কেমিক্যাল শিল্পে প্রচুর ব্যবহার করা হয়। এর সাথে আমি যে কয়েকটা ধাতুর বিক্রিয়া আ যেমন ধরো একটু মাথায় রাখবে জিংক, অ্যালুমিনিয়াম এইসব ধাতুর সাথে বিক্রিয়া করে এ একটা লবণ তৈরি করে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেমন অ্যালুমিনিয়াম তার সাথে যদি NaOH NaOH এর বিক্রিয়া হয় আর যদি জল থাকে, ঠিক আছে? তাহলে কি তৈরি হবে? সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2 প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। ঠিক আছে? ধাতুর সাথে বিক্রিয়া করে সাধারণত হাইড্রোজেন গ্যাস তৈরি করে। একই রকম NaOH প্লাস জল যদি দেওয়া হয় তাহলে হবে Na2 ZnO2 সোডিয়াম জিংকেট আর হাইড্রোজেন গ্যাস। এর নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট আর এর নাম হচ্ছে সোডিয়াম জিংকেট। এগুলো একটু মাথায় রাখবে। আর এর ব্যবহার তো আমরা আলোচনা করছি। তো এর ব্যবহারও কিন্তু ব্যাপকভাবে হয়। বিভিন্ন রাসায়নিক শিল্পে এর ব্যবহার হয়। এটা আমি আর আ আনিনি, মানে স্লাইডে আনছি না। জাস্ট মুখে বলে দিচ্ছি যে সোডিয়াম হাইড্রক্সাইডেরও কিন্তু ব্যবহার আছে। রাসায়নিক শিল্পে প্রচুর পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা আমরা ব্যবহার করে থাকি। তো এই হচ্ছে আমাদের অ্যাসিড, ক্ষার এবং প্রশমন সম্বন্ধে এবং pH স্কেল সম্বন্ধে ধারণা। তো এগুলো একটু তোমরা একটু ভালো করে দেখো। মোটামুটি কম্পিটিটিভ এক্সামের জন্য এইগুলোই আমাদের ঘুরে ফিরে আসে। এখান থেকেই প্রশ্ন আসে। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা এর উপর একটা কুইজ কনটেস্ট রাখছি। তো সেটা আ ফলো করো। আগে ভালো করে এইটা একটু দেখে নাও। তারপরে সেই কুইজে একটু অংশগ্রহণ করো। তাহলেই তোমরা কতটা বুঝতে পারলে এটা নিজেরাই বুঝতে পারবে। তো আজকের ক্লাস আমার এখানেই শেষ হলো।